5ই আগস্ট এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার যে এদেশে রেখে যাওয়া দোসররা আছে, তারা একটার পর একটা এদেশে একটি ঘটনা ঘটিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, তারা আনসার নিয়ে কাজ করেছিল, আনসারদের দিয়ে একটা বিদ্রোহ করাতে চেয়েছিল। রিক্সা, ইসকন, গার্মেন্ট শ্রমিক, মানে একটার পর একটা তারা তাদের এই দেশীয় এজেন্টদের দিয়ে এই কাজ করাতেছে। এর সঙ্গে যেমন আওয়ামী লীগ লোকজন জড়িত আছে, তেমনি জড়িত আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তাদের ইন্ধনে এদেশের যা কিছু আছে তারা এই কাজগুলো ঘটাচ্ছে। আর তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজন ছিল, দোসররা ছিল, তারা তো আছেই। সেই সঙ্গে এই আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী সমাজ ছিল, তারা এখনো বহাল তবিয়ত আছে। তার সঙ্গে তাদের সব থেকে যে বড় বুদ্ধিজীবীদের পরামর্শদাতা, যারা বুদ্ধিজীবী তৈরি করে, আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা তৈরি করে, সেই প্রথম আলো ডেইলি স্টার তো এখনো চরম ভাবেই আছে, আমরা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, ওই প্রসঙ্গে না গিয়ে আমি আলোচনা করতে চাই এখন ডক্টর ইউনূসের সরকারের 5ই আগস্টের ক্ষমতা আসার পরে সব জায়গায় সমস্যা লাগিয়ে রাখছে। তার ভিতরে একটি সমস্যা হলো আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে। গার্মেন্টসে একটার পর একটা সমস্যা হচ্ছে, সমাধান করছে, আবার আর একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা কেন তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে এই কারণেই, আমাদের দেশের বেশিরভাগ গার্মেন্টসের মালিকরাই ছিল আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানধারী। যেহেতু গার্মেন্টসের মালিকরা ছিল জয় বাংলা স্লোগানধারী, তাই তারা চাই যে কোনো মূল্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাতে এই সরকারকে বেকায়দায় ফেলাইতে পারে। আর শুধু তাই নয়, এদেশে অসংখ্য গার্মেন্টস মালিক আছে যারা, তাদের পুঁজি যদি থাকে 50 কোটি 100 কোটি টাকা, তারা আছে অসংখ্য গার্মেন্টসের মালিক, তারা ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়ে আসছে। তারা চাচ্ছে যে সবসময় গার্মেন্টস যাতে একটি গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগিয়ে রাখতে পারে, লাগিয়ে রাখলে তাদের সুবিধা, তাদের যাতে এই ব্যাংকের কিস্তি ঠিক মতো না দেওয়া লাগে। এটা গেল একটা। আরেকটা হলো এই সরকারের, যেহেতু বেশিরভাগ গার্মেন্টসের মালিকরা ছিল এর সুবিধাভোগী, আওয়ামী লীগের দোসর ছিল, সুবিধাভোগী ছিল, তারা চায় না যে এই গার্মেন্টসের শ্রমিকরা শান্তমতো কাজ করুক। তারা নিজেরা অসংখ্য জায়গায় গার্মেন্টসের এই অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য তারাও দায়ী। এখন কথা হলো, বিগত সময় তো এই গার্মেন্টস গুলো ঠিক ভালো মতোই চলছিল, কিন্তু এখন হঠাৎ করেই 5ই আগস্টের পরে একটার পর একটা গার্মেন্টসে কেন এরকম সমস্যা লাগতেছে? সমস্যা হলো এই যে এই গার্মেন্টসের অসংখ্য মালিক আছে, তারা এখন ঠিক মতো স্যালারি দিতে চাচ্ছে না। তারা এতদিন 10-15-20 বছর 30 বছর ব্যবসা করে আসছে, এখন এসে তারা স্যালারি দিতে পারছে না। ভালো ভালো প্রতিষ্ঠান যারা ঠিক মতো নিয়মিত বেতন দিত, তারা এখন 7 তারিখে বেতন 10 তারিখে, 10 তারিখে বেতন 12 তারিখে, 14 তারিখ 15 তারিখে নিয়ে যাচ্ছে। তার মানে কি? তারা চায় যে কোনো মূল্যে এই শ্রমিকদের যাতে অসন্তোষ তৈরি করে রাখা যায়। আর অসন্তোষ তৈরি করলে পারে এরা আন্দোলন করলে যাতে ডক্টর ইউনূসের সরকার বিপদে পড়ে। এই যে এতগুলো কথা আলোচনা করলাম, শুধু আন্দোলন করছে ব্যাপারটা তাও না, এর সঙ্গে আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আর আমাদের পশ্চিম দেশের এজেন্ট, তারা তো আছেই। এখন কথা হলো, এই যে আমাদের শ্রমিকদেরকে নিয়েই তো এই আন্দোলনগুলো হচ্ছে। যদি আমরা শ্রমিকেরা এটা যদি বন্ধ করাতে পারি, তাহলে তো এরা সুযোগ পায় না। কিন্তু আমরা শ্রমিকরা তো সবাই এক জায়গায় না, বিভিন্ন জায়গায়। তাই শ্রমিকরা যদি উদ্যোগও নেয়, তাও এই আন্দোলন বন্ধ হবে না। এমন কথা, এই আন্দোলন বন্ধ করতে পারে কারা? এই আন্দোলন বন্ধ করার যারা করতে পারে, তাদের ভিতর অন্যতম হলো এই যে আওয়ামী লীগ পতনের পরে
যে দলটি সব থেকে নির্যাতিত, আমার মনে হয় তারা বন্ধ করতে পারে। কিভাবে বন্ধ করতে পারে? আচ্ছা, এই যে গার্মেন্টসের শ্রমিকদেরকে নিয়ে যে আন্দোলন করছে, এখানে তো গার্মেন্টস শ্রমিকরাও এর কোনো না কোনো ভাবে এর সহযোগী হয়ে যাচ্ছে, তাই নয় কি? এখন এই গার্মেন্টসের শ্রমিকগুলোকে যদি আমরা বুঝাইতে পারতাম যে এই ডক্টর ইউনূসের সরকার হাসিনা চলে যাওয়ার পরে সে সব জায়গায় ঝামেলা লাগিয়ে গেছে, এখন আমরা যদি আবার গ্যাঞ্জাম করি, আবার যদি আন্দোলন করি, তাহলে এই সরকারটি হয়তো দুর্বল হবে, আর এই সরকারটি সমস্যা পড়বে, তাতে আমাদেরই ক্ষতি হবে, আমাদের মতো শ্রমিকদের ক্ষতি হবে। এখন এই বোঝানোটা বোঝাবে কে? এই বোঝানোটা সব থেকে বেশি বোঝাইতে পারতো, কার্যকরী যে ভূমিকা তারা রাখতে পারতো, সেটা হলো বিএনপি। বিএনপির প্রতিটি ওয়ার্ডে, মহল্লায় এদের সংগঠন এবং সংগঠনের লোকজন আছে। আমাদের গার্মেন্টস সেক্টর তো মূলত গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ আর ঢাকা, এই কয়েকটা জেলার ভিতরে তো সম্পর্ক, আর ওইদিকে আছে চট্টগ্রাম। তাহলে এই যে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, এগুলোর ভিতরে যদি সব জায়গায় বিএনপির লোকজন আছে, বিএনপি যদি কমিটি করতো বা বিএনপির লোকজন যে উদ্যোগী হতো যে তারা 10 জন 20 জন করে 15 জন করে প্রতিটি মহল্লায়, প্রতি সপ্তাহে, প্রতিদিন ভাগ করে করে তাদের মহল্লায়, ওই যে এলাকায় ওখানে শ্রমিকরা ভাড়া থাকে, যে এলাকায় গার্মেন্টসের লোকজনের থাকে, তাদেরকে ডাকে ডেকে বোঝানো, ভাই ও বোনেরা, তোমাদেরকে বোঝাই বলতেছি, তোমরা এই উস্কানিতে পা দিও না। তোমাদেরকে ব্যবহার করে যারা এই পতিত আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, তোমাদের ব্যবহার করে এই সরকারকে তারা এটা বিপদে ফেলাইতে চায়। তাহলে এই আওয়ামী লীগ এইভাবে প্রতিহত করা যেত এবং এই শ্রমিকদের কিছুটা হলেও কন্ট্রোল করা যেত। তাহলে এটা কি করতে পারতো? বিএনপি, জামাত, আরো যত দল আছে, তারা নিজেরা এক জায়গায় বসে কে কোন মহল্লায় এগুলো কাজ করবে, এগুলো মনিটরিং করতে পারত। মনিটরিং করে প্রতিটি সপ্তাহে প্রতিটি মহল্লায় যেতে হবে, যাই বুঝাইতে হবে যে ভাই বোনেরা, কোনো ক্রমে এই উস্কানিতে পা দেওয়া যাবে না। আমার মনে হয় যদি বিএনপি যেহেতু একটি বিশাল জনসমর্থিত একটি দল, এই দলটি যদি উদ্যোগ নিত আরো সবগুলো দলকে সঙ্গে নিয়ে, যাদেরকে কর্মী এবং লোকজন পাওয়া যায়, তাদেরকে নিয়ে যদি তারা উদ্যোগ নিত যে আমরা মহল্লায় মহল্লায় যে এই শ্রমিকদের সঙ্গে কথা বলবো, তাদেরকে আমরা বলবো ভাই বোনেরা, তোমরা কোনো ক্রমে এই উস্কানিতে পা দিও না, তাহলে কি হতো? আমার মনে হয় এখন যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলন অনেকটাই কমে যাচ্ছে। এখন কথা হলো, বিএনপির লোকজন কি পারতো না? পারতো, কিন্তু বিএনপির লোকজন কি বসে আছে? না, বসে নেই। এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দোসরেরা, ছাত্রলীগ, যুবলীগেরা এই যে ঢাকা আশেপাশে যেসব গার্মেন্টস আছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সেসব গার্মেন্টস গুলোতে আওয়ামী লীগের লোকজনেরা কি করতো? জোট ব্যবসা করতো, টিফিন দিত, বিভিন্ন রকমের ব্যবসা করতো তাদের সাথে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তারাও অনেকেই পালিয়ে গেছে। এখন এইসব গার্মেন্টস গুলোতে বিএনপির লোকজন যাই হাজির হয়েছে, বিএনপির লোকজনেরা এখন ব্যবসা করছে এইসব গার্মেন্টস এর সাথে। বিএনপির লোকগুলো যদি প্রত্যেকটি গার্মেন্টসে যায় তারা ব্যবসার জন্য সেখানে যাইতে পারে, তাহলে মহল্লায় মহল্লায় গিয়ে কেন পারে না তারা এই শ্রমিকদের বুঝাইতে? অবশ্যই পারে। তারা তাদের স্বার্থের জন্য এই বাংলাদেশে, এই ঢাকা শহরে, এই গাজীপুরে, এই নারায়ণগঞ্জে, এই ময়মনসিংহ যতগুলো গার্মেন্টস আছে, প্রতিটি গার্মেন্টসে এই বিএনপির লোকেরা গেছে। বিএনপির লোকেরা যদি প্রতিটি গার্মেন্টসে যাইতে পারে তাদের সুবিধা দেওয়ার জন্য, তাহলে তারা কি পারে না প্রতিটি মহল্লায় যে এই শ্রমিকদের সঙ্গে কথা বলতে? অবশ্যই পারে, কিন্তু তারা সেটা করছে না। তারা চাচ্ছে, আমার মনে হয় তারাও চায় যে ডক্টর ইউনূস সরকার বিপদে পড়ুক। তাহলে তারা যে বলছে যে এই উপদেষ্টা ঠিক মতো কাজ করতেছে না, উপদেষ্টা কাজ করতে পারছে না, তাহলে তাদের এই বলাটা বাস্তবে রূপ নিতে পারে। এখন সাধারণ জনগণ বা সাধারণ শ্রমিকদের কি করণীয় আছে? আমার একটি কথা হলো, সাধারণ শ্রমিকদের অনেক কিছু করার আছে। তাদের উচিত হবে
কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, কোনো গার্মেন্টসে গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি করা যাবে না। আমি একটি পত্রিকার রিপোর্ট দেখছি, গার্মেন্টস শ্রমিকদের জন্য এটা বলে রাখি যে আমেরিকার বায়ার যারা, তারা চাচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আরো সম্মানী বেতন মজুরি বাড়ানো হোক। তারা ভবিষ্যতে যাচ্ছে আরো অর্ডার বেশি দেবে, এটা বলছে যে তারা অর্ডার বাড়িয়ে দিবে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদেরকে আরো মজুরি বাড়িয়ে দেওয়া। এটা যেহেতু তারা আলোচনা করছে, যদি আমাদের গার্মেন্টস মালিকেরা কাজ পায়, অর্ডার পায়, তাহলে হয়তো আমাদের দেশের শ্রমিকদের আরো সম্মানী বাড়তে পারে বা মজুরি বেড়ে যেতে পারে। তারা উদাহরণ দিয়েছে কম্বোডিয়া, যেহেতু কম্বোডিয়া অনেক গার্মেন্টস আছে, কম্বোডিয়ায় নাকি এই ধরনের বাইরেরা এই গার্মেন্টস মালিকদের সঙ্গে এই ধরনের চুক্তি করেছে। তো কম্বোডিয়ার মতো যদি হয় তো আমাদের তো অসুবিধা নেই। আমরা এই গার্মেন্টস সেক্টরটা, যারা আমরা গার্মেন্টস শ্রমিক আছি, তারা যাতে একটু নষ্ট না করি। নষ্ট করলে কি হবে, এদেশের সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক দেশের মানুষগুলো, তারা আমরা সত্যিকার অর্থে অনেক কষ্টে পড়ে যাব। কারণ আমাদের দেশে এখন আর কোন বিকল্প তৈরি করেনি, বিকল্প তৈরি করার চেষ্টা আমাদের তো হচ্ছে না। সেহেতু আমাদের রুজি রোজগারের ব্যাপারটা এই গার্মেন্টসের সাথে, তাই এই গার্মেন্টস গুলো আমাদেরকে দেখভাল করে রাখতে হবে। কারণ অসংখ্য গার্মেন্টসের মালিক আছে, তাদের এই গার্মেন্টস না থাকলেও চলে। তারা এদেশ থেকে সম্পদ অন্য দেশে ট্রান্সফার করে দিয়ে তারা দিব্যে ভালো থাকতে পারবে, কিন্তু এগুলো আমাদের সম্পদ মনে করে আমাদেরকে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকেও পালন করতে হবে। শুধু মালিকেরা নয়, শুধু প্রশাসন নয়, শুধু বিএনপির পরে দোষ চাপিয়ে দিয়ে নয়, এটা আমরা গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমরা গার্মেন্টস স্টাফ যারা আছি, তারা সবারই এখানে এই দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি, যদি গার্মেন্টসের এই গ্যাঞ্জাম মিডিয়া আমরা যদি শান্ত পরিবেশে কাজ করতে পারি, তাহলে অলরেডি আমাদের এই গার্মেন্টসের যেমন অর্ডার বাড়বে, ভবিষ্যতে গার্মেন্টস শ্রমিকদের মজুরিও বেড়ে যাবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।